হ্যালো স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে দেখো আমরা টেস্টিসের মানে মেনলি আমরা সেমিনিফেরাস টিউবিউলের সেকশনাল ভিউটা দেখেছিলাম। তো তারপরে এই যে দেখো এই পিকচারটা তোমাদের সঙ্গে আমি ডিসকাস করেছিলাম যে কী কী সেমিনিফেরাস টিউবিউলের সেলসগুলো কী কী পেয়েছি, সার্টোলি সেলস, স্পার্মাটোগোনিয়াল সেলস। তো এটা পড়ার পরেই বুঝতে পারছো এবার প্রশ্নটা আসছে যে স্পার্ম ফর্মেশন হয় কি করে, প্রসিডিওরটা কি, স্পার্মাটোজেনেসিস। তো সেটা ডিসকাস করব। তো সেটার আগে দেখো একটু বলে রাখি যে আমরা গ্যামেটোজেনেসিস তাহলে মানে গ্যামেট ফর্মেশন পড়ব, স্পার্ম বা ওভাম এই দুটোকে আমরা গ্যামেট নামে জানি। তো তাহলে গ্যামেটোজেনেসিস পড়ব। এবার গ্যামেটোজেনেসিস তাহলে দুটো টাইপের পাবো, স্পার্মাটোজেনেসিস আর উজেনেসিস। উজেনেসিসটা আমরা পরে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার পড়ার পরে ডিসকাস করব। এখন ডিসকাস করব যে ব্যাপারটা সেটা হচ্ছে কি না স্পার্মাটোজেনেসিস। এবার স্পার্মাটোজেনেসিস ডিসকাস করার সময় কি কি লাগবে আমাদের, তার সাথে রেগুলেটেড হবে বা একসঙ্গে ইন্টার রিলেটেড যেগুলো দেখো আমরা জানি সেমিনিফেরাস টিউবিউলসের আগে ডিসকাশন দরকার। তো তাহলে সেমিনিফেরাস টিউবিউলস কি সেটা না জানলে আমরা স্পার্মাটোজেনেসিস পড়তে পারবো না। তো তাই জন্য অবশ্যই যারা আগের ভিডিওগুলো দেখোনি, ভিডিওর আই বাটন থেকে বা ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্কগুলো শেয়ার করে রাখছি আমি সেগুলো থেকে অবশ্যই আগের সব ভিডিওগুলো দেখে নাও, দেখে নিয়ে স্পার্মাটোজেনেসিসটা পড়তে আসো। ঠিক আছে, তো তাহলে চলো আজকের টপিকটা ডিসকাস করা স্টার্ট করি। তাহলে এই স্পার্মাটোজেনেসিস প্রসিডিওরটা কি না স্পার্ম ফর্মেশন, যেটা হবে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে। তো এটা কখন হয় আমরা তো এটা জানছি যে এটা অনেকবার বলেছি যে পিউবার্টির পরে মানে মোটামুটি ধরো ওই 13 to 14 ইয়ার্স বয়সদের জন্য তখন স্টার্ট হয়। তো কতদিন হবে না বলছে দেখো প্রায়র টু ডেথ মানে মৃত্যুর আগে পর্যন্ত কি হয় না এই যে স্পার্মাটোজেনেসিস বা স্পার্ম ফর্মেশন প্রসিডিওরটা কিন্তু চলতে থাকে শুরু হওয়ার পর, কিন্তু ওই আফটার 60 ইয়ার্স কি 65 ইয়ার্স পর অবশ্যই স্পার্মাটোজেনেসিসের রেটটা অনেক কমে যায়। এটা ক্লিয়ার, একদম সোজা কথা, বুঝতে পারছো সবাই। তো এরপরে দেখো তাহলে চলো এর পরপর স্টেপ বাই স্টেপ প্রসিডিওরগুলো আমরা দেখে নিই। তো সেটাতে দেখো এখানে একটা ওয়ার্ড ডায়াগ্রাম দেখতে পাচ্ছ তোমরা, তো এটাকে একটু ডিসকাস করি। প্রথমেই দেখো স্পার্মাটোগোনিয়াম যেটা নাকি 2n মানে ডিপ্লয়েড, এই যে এখানে 1, যারা সেমিনিফেরাস টিউবিউলের ক্লাসটা করেছো সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো কোনগুলোকে বলতে চাইছি। এগুলো হচ্ছে স্পার্মাটোগোনিয়াম যে সেলসগুলো রয়েছে সেমিনিফেরাস টিউবিউলের ভেতরে এগুলো। তো তাহলে এই স্পার্মাটোগোনিয়াম সেলগুলো তো ছিল ডিপ্লয়েড। এবার এটাও তোমাদেরকে দেখো ওই যখন নাকি আমি সেমিনিফেরাস টিউবিউলসের এই স্ট্রাকচারসগুলো পড়িয়েছি সেখানেই ডিসকাস করেছি যে এই স্পার্মাটোগোনিয়াম সেলসগুলো কি করে প্রথম স্টেম সেলের মতন ফাংশন করে। তার মানে কি না ওরা প্রথমেই এখান থেকে স্পার্ম ফর্মেশন কাজটা শুরু করে দেয় না, যাতে ইন ফিউচার আবার ওরা স্পার্মাটোজেনেসিস করতে পারে। তাই এই সেলসগুলো প্রথমে মাইটোসিস ডিভিশন করে। দেখো তাই 2n ছিল, 2nগুলো ডিভাইড হয়ে স্পার্মাটোগোনিয়াম তৈরি করলো। এই স্পার্মাটোগোনিয়াম যে সেলসগুলো এগুলো কিন্তু জাস্ট নাম্বার ইনক্রিজ করেছে। তাই এই স্টেজটাকে আমরা কি বলছি দেখো মাল্টিপ্লিকেশন ফেজ, তাই না? মাল্টিপ্লাই করা মানে নাম্বারটাকে ইনক্রিজ করে নিচ্ছে, মাল্টিপ্লাই হয়ে নিচ্ছে, জাস্ট মাইটোসিস ডিভিশন করছে। তাই ক্রোমোসোম নাম্বার 2n আর 2nই আছে, যেটা নাকি বললাম। তো এর আগের ভিডিওতেও তোমরা জেনেছো। তো এই ব্যাপারটা হলো। তারপরে দেখো এই স্পার্মাটোগোনিয়াম যে সেলসগুলো রয়েছে তাদের মধ্যে দুটো, তাহলে একটা যদি এটা যদি একটা সেল হয়, আমি যদি একটা সেলকে কনসিডার করি এটা একটা স্পার্মাটোগোনিয়াম, তো এ ডিভাইড করে দুটো স্পার্মাটোগোনিয়াম যেটা ফর্ম করলো একটা স্পার্মাটো এ আর বি। তো একটা স্পার্মাটোগোনিয়াম ওটা ওরমভাবেই থেকে যাবে, ওটা স্টেম সেল হিসাবে থেকে গেল। ফার্দার এ তখন আবার ডিভাইড করে আবার দুটো তৈরি করে নেবে, একটা থেকে যাবে একটাকে প্রসিড করবে। তো যে প্রসিড হলো সেও মাইটোসিস ডিভিশন করে প্রথমে স্পার্মাটোসাইটস তৈরি করবে। প্রাইমারি বলবো আমরা ওদের প্রাইমারি স্পার্মাটোসাইটস। দেখো 2n, তার মানে এখানেও আরেকবার মাইটোসিস সেল ডিভিশন হয়েছে, এবং যার কারণেই আমরা বলছি যে স্পার্মাটোজেনেসিস কিন্তু একদম লাইফ লং চলে। সেটা না হলেই শেষ হয়ে যেত না। আমরা উজেনেসিস যখন পড়বো, উজেনেসিস আর স্পার্মাটোজেনেসিসের ডিফারেন্স বুঝতে পারবো, তখন দেখবো উজেনেসিস একটা টাইমের পরে স্টপ হয়ে যাবে, মেনোপজ পড়বো। তো সেটা কিন্তু স্পার্মাটোজেনেসিসের জন্য হচ্ছে না। কেন না এখানের এই স্পেশাল ক্যারেক্টারটা আমরা পাচ্ছি, যেখানে এই স্পার্মাটোগোনিয়াম যে সেলসগুলোর এই স্টেম সেল ক্যাপাসিটিটা রয়েছে।
ঠিক আছে, যার জন্য কি হয় ওই একটা করে স্টোর হয় আর একটা প্রসিড করে, একটা স্টোর হচ্ছে সেল আর একটা প্রসিড হচ্ছে। তাই লাইফ লং স্পার্মাটোজেনেসিস প্রসিডিওরটা পারফর্ম করার জন্য স্পার্মাটোগোনিয়াল সেল হিউম্যান মেল সেমিনিফেরাস টিউবিউলে প্রেজেন্ট থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো ব্যাপারটা তাহলে কি হলো না, প্রাইমারি স্পার্মাটোসাইটস পর্যন্ত এসে গেল। তাহলে এই যে স্পার্মাটোগোনিয়াম থেকে এই পরের যে প্রাইমারি স্পার্মাটোগোনিয়াম একবার জাস্ট মাল্টিপ্লাই করবে, সেই স্টেজটাকে আমরা বলবো মাল্টিপ্লিকেশন ফেজ। নেক্সট ওই স্পার্মাটোগোনিয়ামটা যখন আরেকবার মাইটোসিস ডিভিশন করে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করবে, তখন আমরা সেটাকে বলবো গ্রোথ ফেজ। এরপর দেখো শুরু হচ্ছে মিওটিক ডিভিশন, মিওসিস 1 শুরু হলো। তাহলে এই যে মিওসিস 1টা শুরু হয়েছে, এই মিওসিস 1 ডিভিশন হলে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হচ্ছে। এবার মিওসিস সেল ডিভিশন আমরা জানি দুটো স্টেপে হয়, মিওসিস 1 আর মিওসিস 2। তো মিওসিস 1টা হচ্ছে কি রিডাকশনাল ডিভিশন, মিওসিস 2 হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন। তো রিডাকশনাল ডিভিশন পারফর্ম হয়ে তাই 2n থেকে n হয়ে গেছে, সেকেন্ডারি স্পার্মাটোগোনিয়াম তৈরি হয়েছে। সেমনিফেরাস টিউবিউলের পিকচার তোমরা পাশে দেখতেই পাচ্ছ যে কোনটা কি। এখানে আর যদি বেশি বুঝতে প্রবলেম হয় অবশ্যই বারবার বলছি আগের ভিডিওগুলো দেখে নাও। তো সেখানে তাহলে কি হলো না, এখানে আমরা দেখলাম কি সেকেন্ডারি স্পার্মাটোসাইটস তৈরি হয়েছে। সেটা দেখো আমি এখানে নাম্বার 3তে দেখাচ্ছি হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইটস। তো হ্যাপ্লয়েড হলো। এবার কি না আরেকবার মিওটিক 2 ডিভিশনটা পারফর্ম করবে। মিওটিক 2 ডিভিশন পারফর্ম করে তৈরি হবে স্পার্মাটিডস, এই যে রেড কালারের 4, এই স্পার্মাটিডসগুলো ফর্ম করলো। তাহলে এগুলো এন, ঠিক আছে। তো ঠিক একইভাবে দেখো প্রত্যেকবার দুবার করে হচ্ছে। আমি এখানে একসাথে সবটা লিখিনি, বোর্ডে তোমাদের বুঝতে অসুবিধা হবে, অনেক কিছু কনজেস্টেড আরও বেশি হয়ে যাবে। তো তাহলে দেখো এই একইভাবে যেরকম দুটো স্পার্মাটোগোনিয়াম হয়েছিল এটা স্টোর হয়ে গেল। তো তাহলে এই স্পার্মাটোগোনিয়ামটা যখন প্রসিড করছে করে এখান থেকে একটা স্পার্মাটোসাইটস দুটো করেই হবে। তো একটা স্পার্মাটোসাইটের যেমন আমি সেকেন্ডারি স্পার্মাটোগোনিয়াম হলো, ঠিক এরকম আরেকটার সাথে সাথে যে স্পার্মাটোসাইটটা প্রাইমারি তৈরি হয়েছিল ওখান থেকেও একটা সেকেন্ডারি স্পার্মাটোগোনিয়াম তৈরি হবে, সেকেন্ডারি স্পার্মাটোগোনিয়াম হবে। ঠিক আছে। তো সেই যে সেকেন্ডারি স্পার্মাটোগোনিয়াম তৈরি হবে এই প্রাইমারি, এখানে এটাকে স্পার্মাটোসাইট বলতে পারি বা আমরা স্পার্মাটোগোনিয়ামও বলতে পারি। তো সেকেন্ডারি স্পার্মাটোগোনিয়াম যেটা তৈরি হবে সেটা থেকে আবার ডিভাইড হয়ে কি হচ্ছে আর মিওসিস 2 হয়ে স্পার্মাটিড হবে। তো তাহলে এই যে স্পার্মাটিড হলো, এই স্পার্মাটিডগুলো হ্যাপ্লয়েড, কিন্তু ব্যাপারটা কি এই স্পার্মাটিড থেকে দেখো এরপরে আসবে স্পার্মাটোজোয়া। তো তাহলে এই যে মিওসিস স্টার্ট হওয়া থেকে এই যে স্পার্মাটিড বা তারপরে স্পার্মাটোজোয়া আর স্পার্ম ফর্মেশন হচ্ছে আর কি, সেই স্টেপটাকে আমরা বলছি মিওটিক ফেজ বা ম্যাচিউরেশন ফেজ। ঠিক আছে। এবার কি না এই যে পুরো ব্যাপারটা তাহলে আমরা দেখলাম, ওগুলোর সাইডেও দেখো আরও নেমিং পাবে। একদম স্টার্টিং থেকে ঠিক ওই স্পার্মাটিড ফর্মেশন পর্যন্ত, এই স্টার্টিং থেকে দেখো তোমরা স্পার্মাটিড ফর্মেশন পর্যন্ত আমরা বলবো স্পার্মাটোসাইটোজেনেসিস। ঠিক আছে, এটাকে আমরা বলবো স্পার্মাটোসাইটোজেনেসিস। আর ঠিক তারপরে স্পার্মাটিড থেকে যে স্পার্মাটোজোয়া ফর্ম করছে, মানে এইগুলো তৈরি হচ্ছে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া ফর্মেশন, এই স্টেপটাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। এবার ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে আমি এখানে যদি দেখাই, তো তাহলে দেখো এখানে দেখতে পাবে এই পোর্শনে যদি আমি দেখাই, এখানে দেখো এই যে স্পার্মাটিড ফর্ম হয়েছে। ঠিক আছে, এই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া এই যে জিনিসগুলো ফর্ম হয়েছে, এখানে কিন্তু কিছু চেঞ্জেস আছে। চেঞ্জেসটা কীরকম ফিজিওলজিক্যাল দেখো, এর মানে ভেতর ইন্টারনাল কিছু চেঞ্জেস কিন্তু নেই। তার কারণ হচ্ছে যে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইটস পারো, তো এই যে জিনিসগুলো তৈরি হয়েছে, তো সেই যে এই যে জিনিসগুলো তৈরি হয়েছে এগুলো তো অলরেডি হ্যাপ্লয়েড হয়ে গেছে। ঠিক আছে, তো তাই হ্যাপ্লয়েড হয়ে যাওয়ার পর কিন্তু এখানে কোনো রকম চেঞ্জেস হওয়ার কিছু দরকার নেই, মানে হ্যাপ্লয়েড তো কমপ্লিট হয়েই গেছে যেরকম তৈরি হওয়ার কথা। এবার মেলদের জন্য কি হয়, আমরা মেল যে কোনো হিউম্যান মেল হলে তাদের কি হয় না এরকম 44 + XY হবে নাম্বার অফ ক্রোমোজোমটা। তো তাহলে যখনই হ্যাপ্লয়েড হয়ে গেছে তার মানে এখানে যে 4টে স্পার্ম তৈরি হয়েছে ওরা কীরকম হয়েছে 22 + X
বা 22 প্লাস এক্স আর 22 প্লাস ওয়াই, 22 প্লাস ওয়াই, এই দুটো কিছু হবে। মানে এইগুলো হ্যাপ্লয়েড হয়ে এইরকম দুটো টাইপ হতে পারে, যেখানে এক্স এক্স টাইপ থাকতে পারে, বা ওয়াই ওয়াই হলে এই দুটো স্পাম ফর্ম করবে, 4টে স্পাম। তো সেখানে দেখো বলা হচ্ছে কি, যে এই পোর্শনটাকে একটু ভালো করে বুঝবে, কিছু ছোট ছোট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনও থাকতে পারে। কীরকম ব্যাপারটা, যে এখানে কি ব্যাপারটা হলো, তাহলে একবার স্পারমাটোজেনেসিস ফর্ম করছে যখন, এই যে দুটো সেল সেম, মানে এই দুটো গ্যামেট সেম, আবার এই দুটো গ্যামেট কিন্তু পুরোপুরি সেম। তো তাহলে এরকমভাবে একবার যখন এখানে একবার মানে একখানা স্পারমাটোগোনিয়াম সেল থেকে আমি দেখছি 4টে, তো এইরকম হাজার হাজার সেল তৈরি হচ্ছে, তো মানে হাজার হাজার গ্যামেট তৈরি হচ্ছে, স্পারমাটোজেনেসিসে স্পাম তৈরি হচ্ছে, তার মধ্যে একেবারে এই এক্স ওয়াইটা দেখছি আমরা, কিন্তু জেনেটিক্যালি যদি ইন্টারনাল তোমরা মিওসিস ডিভিশন জানো, মিওসিসে ক্রসিং ওভার হয় জানো, এবং মিওসিসের ক্রসিং ওভার যখন হচ্ছে সে সময় আমরা কি জানি না, ক্রসিং ওভারের জন্য কিন্তু ক্রোমোজোমাল চেঞ্জেসের জন্য, এক্সচেঞ্জের জন্য ক্যারেক্টারের ডিফারেন্স হয়, এবং এই ক্যারেক্টারের ডিফারেন্সটা কিন্তু এদের জন্য হচ্ছে, এবং সেই জন্য মানে স্পারমাটোজেনেসিসে যত স্পাম তৈরি হবে তার মধ্যে একমাত্র পুরোপুরি আইডেন্টিক্যাল, মানে পুরোপুরি সেম ক্যারেক্টারের স্পাম অ্যাট এ টাইম দুটোই মাত্র তৈরি হওয়া সম্ভব। মানে সাপোজ তো আমাদেরকে বললো যে 500, আমি এটা অনেক বেশি অনেক বেশি অ্যামাউন্টের স্পাম ফর্ম হয়, কিন্তু আমি জাস্ট ক্যালকুলেশানে তোমাদের বোঝার জন্য বললাম যে সাপোজ 500 সেল ফর্ম করছে, ঠিক আছে। তো তাহলে এখানে বা তোমরা বলতে পারো কি, যে ধরো এখানে আমি বললাম 800 সেল ফর্ম করছে, মানে আমি এটা এখানে জাস্ট নাম্বার, কিছু র্যান্ডাম নাম্বার বলছি, 800 স্পাম ফর্ম করেছে। তো তার মধ্যে আইডেন্টিক্যাল স্পাম, বা তোমাকে বলতে পারে তাতে কত টাইপের স্পাম আছে, তাহলে ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, মানে 400। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো, যে যতগুলো স্পাম ফর্ম করবে তার মধ্যে টাইপ, কত টাইপের স্পাম আছে, মানে তার হাফ সেম টাইপের স্পাম তুমি পাবে, মানে অত টাইপের স্পাম কিন্তু ফর্ম করছে। কেন কি, এই যে এত হাজার হাজার লাখ স্পাম আমরা পাচ্ছি, সেখানে মাত্র দুটো স্পাম আমরা অ্যাট এ টাইম আইডেন্টিক্যাল পাচ্ছি। কেন কি, মিওসিসের যে ক্রসিং ওভারের চেঞ্জেসগুলোর জন্য দেখো অ্যাট এ টাইমে এখানে এরমভাবে যে দুটো তৈরি হবে সেগুলোই শুধু আইডেন্টিক্যাল। এটা বোঝা গেল। এরপর যেটা বলার ছিল সেটা হচ্ছে কি না, এই যে চেঞ্জেসটা, মানে এই যে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া ফর্ম হলো, তো সেখানে আমরা কি দেখলাম, এন তো হয়েই গেছে, মানে হ্যাপ্লয়েড তো হয়েই গেছে, তো তাহলে চেঞ্জেসটা আর কি, তো সেক্ষেত্রে চেঞ্জেসটা কি দেখো না, হ্যাপ্লয়েড যখন এই স্পারমাটিডস ফর্ম করেছে, স্পারমাটিডসগুলো এরকম ছিল, ওর তো কোনো ফ্লাজেলা নেই, কিন্তু আমরা জানি কি না, স্পামের তো ফ্লাজেলা দরকার মোটিলিটির জন্য। তো সেক্ষেত্রে এখানে কি হয়, যে এটাও তো একটা সেল, তো সেই সেলটার দেখো একটা লাইসোজোম থাকবে, ঠিক আছে, গলগি বডি থাকবে, তো সেই গলগি বডিটা কি করে, লাইসোজোম তৈরি করে। তো তাহলে এদের যে স্পাম যেটা ফর্ম করেছে, মানে স্পারমাটিড ফর্ম করেছে, এই স্পারমাটিডের গলগি বডি কী করে, এটা লাইসোজোম তৈরি করে, এবং এই লাইসোজোমটা এখানে গিয়ে জমা হয়ে যায়, এখানটা গিয়ে জমা হয়ে যায়, হয়ে এটা বলা হয় অ্যাক্রোজোম। স্পামের যখন নেক্সট আমি ক্লাসে স্ট্রাকচার পড়াবো তখন পুরোপুরি ডিটেলসে স্পামের স্ট্রাকচারটা বলবো, এখানে চেঞ্জেসটা আমি বলছি। তো তাহলে কি বললাম না, স্পাম মানে যেটা স্পারমাটিড ফর্ম করেছে ওটাও একটা টাইপ অফ সেল, এখানেও তোমার নিউক্লিয়াস আছে, গলগি বডিস আছে, এগুলো রয়েছে। তো গলগি বডিস থেকে আমরা জানি কি হয়, লাইসোজোমস তৈরি করে, আর এই লাইসোজোমটা কি হয়, এই উপরে গিয়ে জমা হয়ে অ্যাক্রোজোম তৈরি করে। এখানেও মাইটোকন্ড্রিয়া থাকবে, স্পামেরও এনার্জি দরকার মোটিলিটির জন্য, ফার্টিলাইজ করার জন্য। তো এই যে পোর্শনটা ঠিক স্পামের পরে এই যে একটা টেল, এখানে যে টেলটা তৈরি হবে তার এই মিডিল পোর্শনটাতে কি হয়, মাইটোকন্ড্রিয়াগুলো জমা হয়, ঠিক আছে। আর তারপরে তো টেলটায় দেখো মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস দিয়ে তৈরি হবে, ওই 9+2 আমরা অ্যারেঞ্জমেন্ট পাবো। তো সেটা থেকে এই ফ্লাজেলা তৈরি হচ্ছে, যার জন্য কি হচ্ছে না, স্পামটা মোটিলিটি পাচ্ছে, মুভ করতে পারছে, স্পামের মোটিলিটি গেইন হচ্ছে, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকেও ভেতরেও মুভ করতে পারছে। তো এই যে চেঞ্জেসটা,
এই যে চেঞ্জেসটা হচ্ছে মানে স্পার্মাটিড থেকে এইটা হলো স্পার্মাটোজোয়া বা স্পাম। তো এই স্পার্মাটিড থেকে এই ম্যাচিওর স্পাম তৈরি বা ম্যাচিওর স্পামে কনভার্ট হওয়ার এই স্টেপটাই হচ্ছে স্পার্মিওজেনেসিস। আশা করি বুঝতে পেরেছো। এবার এইটা হওয়ার পরে এই যে প্রসিডিওরটাতে কনভার্ট হলো, এই কনভার্ট হওয়াটাকে আমরা বলবো স্পার্মিওজেনেসিস। আর এই হেডটা কোথায় অ্যাটাচ হয়ে আছে? সার্টোলি সেলসে, যেটা নাকি আমরা সেমিনিফেরাস টিউবিউলের স্ট্রাকচারের ভিডিওটাতে বলেছিলাম। ওই সার্টোলি সেলে কী হয়, এই হেডটা এখানটা অ্যাটাচ হয়ে গিয়ে ওরা কী করছে, নারিশমেন্ট গেন করছে আর এই চেঞ্জেসগুলো হচ্ছে। এবার এই চেঞ্জেস হচ্ছে যে প্রসিডিওরে, সেই প্রসিডিওরটাকে আমরা বলছি স্পার্মিওজেনেসিস। আর এই প্রসিডিওরে যখন চেঞ্জটা হয়ে ম্যাচিওর হয়ে গেল, তখন সার্টোলি সেল থেকে স্পাম রিলিজ হয়ে কি চলে আসছে, এই সেমিনিফেরাস টিউবিউলারি ক্যাভিটিতে চলে আসছে। ওই প্রসিডিওরটাকে বলছি স্পার্মিয়েশন। স্পার্মিয়েশন যেটা অলরেডি আমরা আগের ক্লাসে পড়েছি, ঠিক আছে। তো সেম এই দুটো টার্মকে কিন্তু কেউ গুলিয়ে ফেলবে না। স্পার্মিয়েশন কি না, সার্টোলি সেল থেকে আফটার ম্যাচিউরেশন স্পামটা বা স্পার্মাটোজোয়াটা রিলিজ হওয়ার প্রসিডিওর হচ্ছে স্পার্মিয়েশন। আর স্পার্মাটোজেনেসিসের মধ্যে এই স্পার্মিওজেনেসিস যেটা, সেই স্টেপটা কি না, স্পার্মিওজেনেসিস হচ্ছে এই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়ার যে কনভার্সনটা, মানে টেল ফর্ম করা, অ্যাক্রোজোম ফর্মেশন হওয়া, এই মাইটোকন্ড্রিয়াগুলোর এই নেক পোর্শনে অ্যারেঞ্জমেন্ট, এগুলো হচ্ছে সব স্পার্মিওজেনেসিস। আর স্পার্মিয়েশন হচ্ছে সার্টোলি সেল থেকে রিলিজ হওয়া। আশা করি এই টার্মস দুটো বুঝতে পেরেছো। আর স্পার্মাটোজেনেসিস প্রসিডিওরটা যেভাবে বললাম তোমরা বুঝতে পেরেছো। তবু যদি কিছু কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের সঙ্গে কমেন্টে রিপ্লাই দিয়ে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, এখানে একটা ব্যাপার একটু দেখে রেখো। এখানে দেখো প্রাইমারি স্পার্মাটোসাইট, এটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট করব আমরা, ঠিক আছে। আমি তোমাদেরকে ডিসকাস করার সময় স্পার্মাটোসাইট বলছি, কিন্তু এখানে আমার লেখাটা মিস্টেক হয়েছে, আই এম ভেরি সরি। তো এখানটা প্রাইমারি স্পার্মাটোসাইট, এখানটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট হবে এটা। তো এটা হলো। তো এবার দেখো এরপরে যেটা বলবো আর কি, তো সেটা এখানে স্পার্মাটোজেনেসিসের প্রসিডিওরটা হলো আর যে স্পার্মের ক্ষেত্রে সাইটোপ্লাজমটা ইউজড হয় না, মানে সাইটোপ্লাজমটা অনেক কমে আসে। মানে এই যে চেঞ্জেসটা আমরা দেখলাম যে ম্যাচিউরেশন ফেজে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া হওয়ার সময় ডিফারেন্ট চেঞ্জেসগুলো দেখলাম, অ্যাক্রোজোম ফর্ম হওয়া, টেল ফর্ম হওয়া, মাইটোকন্ড্রিয়াগুলো কোথায় অ্যারেঞ্জ হচ্ছে। এইটার সাথে সাথে আরও জিনিস একটা মনে রাখবে, টপ মানে কনসেপ্ট মাথায় রাখবে, যে সাইটোপ্লাজমের কন্টেন্টটা অনেক কমে আসে, নিউক্লিয়াসটা ডেন্স হয়। প্রোটামিন একটা অ্যামাইনো অ্যাসিড, তো প্রোটামিন খুব বেশি পরিমাণে থাকে আর কি ওর নিউক্লিয়াসের ভিতর, ঠিক আছে। ওই স্পামের ভিতরেই একমাত্র প্রোটামিনটা আমরা পাবো, প্রোটামিন অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। তো মানে প্রোটিন আর কি, মেনলি প্রোটামিন ঠিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি প্রোটিনস। ওটা ওই হিস্টোন, নন হিস্টোন, এই যে চ্যাপ্টার্স তোমরা মোটামুটি প্রোটিনস টাইপগুলো পড়েছো, তো এরকম টাইপের একটা স্পেসিফিক প্রোটিনস যেটা শুধুমাত্র আমরা স্পামই প্রেজেন্সটা পাচ্ছি, স্পামের নিউক্লিয়াসে প্রেজেন্ট পাবো। তো এই ব্যাপারটা হলো। এরপরে দেখো যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে যে তাহলে এটা তো স্পার্মাটোজেনেসিস প্রসিডিওরটা আমরা শিখলাম, তার সাথে সাথে রেগুলেশন অফ স্পার্মাটোজেনেসিস মানে কি কি কন্ডিশন, মানে এগুলো কখন হয়ে যাবে, যখন তখন তো হবে না, নিশ্চয়ই কোনো একটা সিগন্যালিংয়ের ব্যাপার আছে। তো সেই সিগন্যালিংটা বা রেগুলেশনটা আর কি মেনলি কীভাবে হয়, তো সেই স্পার্মাটোজেনেসিসের রেগুলেশনের দেখো কয়েকটা কন্ডিশন। টেম্পারেচার আমরা পড়েছি, ক্রিপ্টরকিডিজম পড়েছি, যে কন্ডিশনটা কি, অবশ্যই যেটা বললাম আগের ভিডিওগুলো দেখো, বেল এখানের আই সাইন থেকে পেয়ে যাবে। তো তোমার যাই হোক বা ডেসক্রিপশানে পাবে, ভিডিওগুলো আগেরগুলো দেখো, তো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি ব্যাপারগুলো হচ্ছে। তো ক্রিপ্টরকিডিজমেও দেখেছি যে টেম্পারেচারের যে মেনটেনেন্সের ব্যাপারটা স্পার্মাটোজেনেসিসের জন্য খুব ইম্পর্টেন্ট। তো তাহলে রেগুলেশন একটা এটা। নিউট্রিয়েন্টস ঠিকঠাকভাবে যে ঠিকভাবে নিউট্রিয়েন্টস যদি না পাওয়া যায়, প্রোটিনস ঠিকঠাক না হয়, ফ্যাট ঠিকঠাক না পাওয়া যায়, ভিটামিন না থাকে, তো সেটাতে প্রবলেম হবে। ডিফারেন্ট কিছু আদার্স মানে ফ্যাক্টরস বলতে কারোর হয়তো জেনেটিক্যাল কিছু চেঞ্জ ফ্যাক্টরস হতে পারে, এরকম কিছু। আর মেন এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে হরমোন কিভাবে রেগুলেশন করছে স্পার্মাটোজেনেসিস প্রসিডিওরটাকে। তো সেখানে দেখো প্রথমেই আমরা জানি হচ্ছে পিটুইটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, আর মাস্টার গ্ল্যান্ড হচ্ছে হাইপোথ্যালামাস।
হাইপোথ্যালামাস কি করে, একটা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেট করে। তো সেই হরমোনটা গিয়ে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিকে এক্সাইটেড করে। এবার অ্যান্টেরিয়র পিটুইটারি দুটো হরমোন সিক্রেট করছে, কি কি না ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আর ফলিকল স্টিমুলেটিং হরমোন। অবশ্যই আগের ভিডিওগুলোতে এগুলো নিয়ে ডিসকাস পেয়েছো তোমরা। তো এবারে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোনটা কোথায় অ্যাক্টিভ, মানে কোথায় গিয়ে ফাংশন হচ্ছে আমরা বলছিলাম না অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ফর্ম করে ওই লেডিকের আন্তর্কোষ বা ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক সেখানে গিয়ে ফাংশনাল হচ্ছিল, অ্যাক্টিভ হচ্ছিল। তাহলে লেডিক সেলে চলে গেছে, লেডিক সেলে যাওয়ার পর কী হয়েছিল, অ্যান্ড্রোজেন হরমোনসগুলোকে অ্যাক্টিভ করেছিল। একটা টাইপ অফ অ্যান্ড্রোজেন হরমোনই হয়ে যাচ্ছে দেখো টেস্টোস্টেরন। এটাকে ধরো অ্যাক্টিভ করলো করে টার্গেট সেল, মানে টেস্টোস্টেরন যে অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করে, টেস্টোস্টেরন স্পার্মাটোজেনেসিসে হেল্প করে। টেস্টোস্টেরন তো আমরা বলতে পারি মেল যে ক্যারেক্টার্সগুলো, সেটা হতে পারে পিউবিক হেয়ার থেকে শুরু করে বিয়ার্ড, তার সাথে সাথে ধরো মেল যে ভয়েসের চেঞ্জ, এই সব কিছু যেখানে ফাংশনাল হওয়ার দরকার সেখানে সেগুলোই হচ্ছে টেস্টোস্টেরনের টার্গেট সেল। তো সেখানে গিয়ে ফাংশনাল হচ্ছে। এটা হলো এই পোর্শনটা। ফলিকল স্টিমুলেটিং হরমোন কোথায় ফাংশন করছিল আমরা দেখছিলাম সার্টোলি সেলে। এবার ব্যাপারটা দেখো, আমরা স্পার্মিয়েশন প্রসিডিওর পড়ে ফেলেছি, স্পার্মিয়েশন দেখলাম। তো স্পার্মিয়েশনে কি দেখছি যে ওই তার আগে স্পার্মিয়েশনের আগে সার্টোলি সেলের ভিতরে স্পামের হেডগুলো অ্যাটাচ হয়ে আছে এবং এই যে অ্যাটাচমেন্টটা হবে, স্পাম ফর্ম হতে থাকছে আর সার্টোলি সেলসে গিয়ে অ্যাটাচ হচ্ছে, সেই ফাংশনটাতে হেল্প করে টেস্টোস্টেরন। মানে সার্টোলি সেলসের মধ্যে অ্যাটাচ হয়ে নারিশমেন্ট তো স্পাম পাচ্ছে, কিন্তু ম্যাচিউরেশনে হেল্প করছে, মানে এই যে স্পার্মিওজেনেসিস এক্ষুনি যেটা তোমাদের সঙ্গে ডিসকাস করলাম সেটাতে, মানে স্পামের ম্যাচিউরেশনে টেস্টোস্টেরন হেল্প করছে। এবার দেখা গেল কোনো হিউম্যান মেল বডিতে টেস্টোস্টেরনের অ্যামাউন্ট হয়তো কম আছে, তো তাহলে তখন কি করবে, টেস্টোস্টেরনের এগেনস্টে আর কি বডিতে কি হবে, একটা সেন্সেশন ফর্ম হবে যেটা হাইপোথ্যালামাসের সিগন্যাল পাঠাবে কি বডিতে যতটা টেস্টোস্টেরনের প্রেজেন্স দরকার ছিল নর্মাল নাম্বারের স্পাম ফর্মেশনের জন্য, স্পার্মাটোজেনেসিস পারফর্ম হওয়ার জন্য, সেটা নেই। তো তখন সেল কি করবে, আবার নতুন করে স্পার্মাটোজেনেসিস ঠিকভাবে হওয়ার জন্য হাইপোথ্যালামাস এক্সাইটেড করে আবার টেস্টোস্টেরন ফর্ম করবে। ঠিক আছে, তো সেটাকে আমরা পজিটিভ ফিডব্যাক বললাম। এবার কি হচ্ছে, এবিপি আমরা জানি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। এবার অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন কি করে না, আগেই বললাম তোমাদের অ্যান্ড্রোজেন হরমোনগুলোকে বাইন্ড করে। তাহলে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন কি করবে, টেস্টোস্টেরন বা আরও যে অ্যান্ড্রোজেন হরমোনসগুলো আছে ওগুলোকে বাইন্ড করার জন্য আগে থেকেই আমাদের বডিতে, মানে মেল বডিতে স্প্রেড করে থাকছে। এবার এই ব্যাপারটা তো হয়ে গেল ফাংশনালের জন্য। যদি দেখা যায় কি যে আরও এর ক্ষেত্রেও তাই, যে যদি আরও বেশি করে ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন দরকার পড়ে তাহলে পজিটিভ রেগুলেশন হবে। আর যদি মনে হয় যে যতটুকু স্পার্মাটোজেনেসিস প্রসিডিওরটা পারফর্ম হয়েছে বা যতটুকু ফলিকল স্টিমুলেটিং হরমোন এগুলো রয়েছে সেগুলো এনাফ, তো তখন তাহলে আর হাইপোথ্যালামাসকে এক্সাইটেড করার সেই টাইমের জন্য দরকার নেই। তো সে সময় কী হবে, ইনিভিনটা বেশি অ্যামাউন্টের সিক্রেট করবে। এই ইনিভিন বেশি অ্যামাউন্টের সিক্রেট করে হাইপোথ্যালামাসকে নেগেটিভ ফিডব্যাক দেবে। নেগেটিভ ফিডব্যাক মানে কি না, হাইপোথ্যালামাসকে সেন্স করাবে কি যে এই টাইমের জন্য আর হরমোনের দরকার নেই, তো হাইপোথ্যালামাস তার সিক্রেশনটাকে সেই টাইমের জন্য স্টপ করে দেবে। তো এটা হচ্ছে হরমোনাল রেগুলেশন অফ স্পার্মাটোজেনেসিস। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। এটা দেখার পরে তোমাদের যা যা ডাউটস থাকবে আমাকে কমেন্ট সেকশানে জানিও।